অদিতিরবণিকা, সিজন 2, গল্পের তৃতীয় অংশ। তিশা। রঙ্গনের ঘোরলাগা সেই গভীর কণ্ঠ যেন অদিতির হৃৎপিণ্ডের গতি উলটপালট করে দিল। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক নিশ্চল হল। ক্ষণকাল পরে সম্মতি ফিরে পেতেই রঙ্গনকে নিজের উপর থেকে সরাতে চাইল। নাছোড়বান্দা প্রেমিক পুরুষ কি আর সরাতে চাইলেই মেনে নেবে? মোটেই নয়। রঙ্গন যেন আরো গভীরভাবে অদিতির গলায় মুখ গুজে দিল। তারপর আকুতিভরা কণ্ঠে বলল, এমন করছেন কেন? স্বামীর অধিকার নিতে আসিনি, একটু শান্তিতে ঘুমাতে এসেছি। জানেন কতগুলো বছর শান্তিতে ঘুমায় না। অদিতির যেন রঙ্গনের এই বিষাদমাখা কথা শুনে মায়া হলো। আসলেই তো রঙ্গন তাকে ভালোবেসে কম কষ্ট তো পায়নি। অদিতি কিছু বলছে না দেখে রঙ্গন মাথা তুলে অদিতির কপালে ওষ্ঠ ডুবিয়ে বলল, জানি তো আমার উপর রাগ করে আছেন, কিন্তু কালকের জন্য রাগটা প্লিজ তুলে রাখুন না। একদম জ্বালাবো না, প্রমিস, শুধু আপনার আলিঙ্গনে একটু ঘুমাবো। কথাগুলো বলে রঙ্গন পুনরায় অদিতির ঘাড়ে মাথা গুজে দিল। অদিতির রাগ অভিমান বুঝি রঙ্গনের সেই বিষাদমাখা আলাপনের মধ্যেই হারিয়ে গেল। একটু সময় নিয়ে শান্তভাবে রঙ্গনের চুলে হাত ডুবিয়ে দিল। না চাইতেও এই বেপরোয়া প্রেমিকের প্রেমে ডুবে গেছে সে। কিভাবে সামলাবে শান্তশিষ্ট অদিতি এই রগচটা পাগল প্রেমিককে? ভাবনার অকুল পাথারে ডুবে যেতে যেতে অদিতি অবচেতন মনে অধর ছুঁয়ে দিল রঙ্গনের কোকড়া কেশগুচ্ছে। অদিতির কোমল স্পর্শ অনুভব করে রঙ্গন আলগোছে হাসল, তারপর অদিতির কটিদেশে হাতের বাঁধন আরো দৃঢ় করতে করতে বিড় বিড় করে বলল, জানেন আহিনার মাম্মাম, ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। সকাল সকাল আহিনা ঘুম থেকে উঠে রোজকার মতো তার মাম্মামের ঘরে ঢুকল গুটি গুটি পায়। কিছু বিছানায় মাম্মামের বদলে বাবাইকে ঘুমাতে দেখে চেহারায় খুশির ঝিলিক দেখা দিল। দ্রুত বেডের উপরে উঠে রঙ্গনের বুকের উপরে শুয়ে পড়ল। চোখে মুখে নরম স্পর্শ পেয়ে ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে ফেলল রঙ্গন। ধীরে ধীরে তন্দ্রা কেটে যেতেই দেখল নিষ্পাপ দুটো আঁখি উচ্ছলভাবে তার দিকে চেয়ে আছে। রঙ্গনের মুখেও প্রশান্তির একটা হাসি দেখা দিল। দুই হাতে আগলে নিল ছোট্ট সেই তনু। কপালে ঠোঁট ছুঁয়ে আদর দিল রঙ্গন। চিত্তপটে ভেসে উঠল কিছুদিন আগের সেই স্মৃতি। এরকমই এক সকালে আহিনা প্রথম তাকে বাবাই ডেকেছিল। অজান্তেই এই ছোট্ট প্রাণটা খুলে দিয়েছিল ভালোবাসার এক নতুন দ্বার। সেই স্মৃতি ভেবে আরও একটু পরম আবেশে আহিনাকে আগলে নিল রঙ্গন। তুমি কখন এসেছো বাবাই? আমি তো রাতে এসেছি, তুমি ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। এখন থেকে তুমি এখানে থাকবে তো বাবাই? সবার বাবাই তাদের সাথে থাকে, তুমি কেন থাকো না? আচ্ছা বাবাই, এখন থেকে সবসময় তার বেবির সাথে থাকবে। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে বাবা মেয়ের সেই ভালোবাসাময় দৃশ্য অবলোকন করল অদিতি। রঙ্গনের দৃষ্টি অদিতির দিকে পড়তেই সে চোখ ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রঙ্গন সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে ভাবল, বাকবিতণ্ডার জন্য প্রস্তুত হও রঙ্গন। ড্রয়িং রুমে এসে অদিতি যেন আকাশ থেকে পড়ল। রঙ্গনের ল্যাগেজ, গিটার আর অন্য সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ঘর জুড়ে, আর এক কোণে রিফাত মুখ ভার করে বসে আছে। অদিতি যখন ঘটনা বোঝার চেষ্টা করছে তখন আহিনাকে নিয়ে রঙ্গন বেরিয়ে এলো। এসব কি? রঙ্গন একটা অমায়িক হাসি দিয়ে বলল, আমার জিনিসপত্র। বউ শ্বশুরবাড়ি থাকবে না বলে আমাকে ফেলে চলে এসেছে, তাই ভাবলাম আমিই না হয় বউয়ের কাছে চলে যায়। হাজার হোক নারী পুরুষ সমান অধিকার। অদিতি থমথমে মুখ করে বলল, জিনিসপত্র নিয়ে নিজের বাড়ি ফিরে যাও। রঙ্গন অদিতির মুখোমুখি দাঁড়িয়ে ফিচেল হেসে বলল, বেশ তো চলুন। আপনিও তো আমার। অদিতির মেজাজ চরম খারাপ হলো। রান্নাঘরে যেতে যেতে বলল, রাতেই তোমাকে বের করে দেয়া উচিত ছিল। রঙ্গন বাঁকা হাসি দিয়ে জোরে সরে বলল, আই লাভ ইউ টু আহিনার মাম্মাম। অদিতি রান্নাঘরে যেতে নিয়ে পুনরায় পিছন ফিরে রঙ্গনকে চোখ রাঙাল। ফ্লোরা, আগামী মাসে তো রঙ্গনের কনসার্ট ক্যালিফোর্নিয়ায়। জানি তো। ছোট করে জবাব দেয় ফ্লোরা। যাবি না? অবশ্যই যাব। ফ্লোরা ন্যান্সির দিকে তাকিয়ে মৃদু হেসে পুনরায় বলল, তোর কি মনে হয় রঙ্গনের লাভ লাইফ জানার পরে আমি ওর গান শোনা কনসার্টে যাওয়া বন্ধ করে দেব? কাম অন ন্যান্সি, এতটাও চাইল্ডিশ ভাবিস না আমাকে। রঙ্গন আগেও আমার ক্রাশ ছিল, এখনো আছে। হ্যাঁ, আগে ও সিঙ্গেল ছিল বলে একটু রঙিন স্বপ্ন দেখতাম, এখন সেই স্বপ্ন ভেঙে গেছে, এই আর কি।
ন্যান্সি একটা হাসি দিল ফ্লোরার কথায়। তারপর বলল, আসলে কম পাগলামি করিসনি তো রঙ্গনের জন্য, এজন্যই চিন্তা হয় তোর জন্য আর কি। ফ্লোরা ন্যান্সির কাঁধ জড়িয়ে ধরে বলল, চিল ব্রো, লাইফে সেলিব্রিটি ক্রাশ থাকলে এরকম একটা হার্ট ব্রেক হবেই। তারপরে দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে আছে। রিফাত নিজেকে নিয়ে খুবই কনফিউজড। রঙ্গন নিজের জিনিসপত্রের সাথে তাকেও নিয়ে এসেছে অদিতির বাড়িতে। মনে মনে ভাবল সে কি জিনিসপত্র যে তাকেও বগলদাবা করে নিয়ে এসেছে রঙ্গন। আচ্ছা, অদিতি যদি তাকে না রাখে, যদি বের করে দেয়, তাহলে ব্যাপারটা খুবই অসম্মানের হবে। তারপর পুনরায় ভাবল, না না, অদিতি ম্যাডাম কত ভালো মানুষ, সব সময় কেমন শান্ত ব্যবহার করে, বরং এই জায়গায় রঙ্গন হলে বের করে দেয়ার একটা চান্স ছিল। রিফাত ভাবনাচ্যুত হলো রঙ্গনের কথায়। আপনার পশ্চিম দিকের রুম 2টাতে যেহেতু কেউ থাকে, ওই 2টা আমি নিচ্ছি। একটা স্টুডিও বানাবো আর একটাতে রিফাত থাকবে। অদিতিকে উদ্দেশ্য করে বলল রঙ্গন। অদিতি শান্ত চোখে রঙ্গনের দিকে চাইল। মানা করলে শুনবে? অদিতির প্রশ্নে রঙ্গন দাঁত বের করে হেসে ইশারায় না বোঝালো। অদিতি হতাশভাবে খাবারে মনোযোগ দিল। তারপর কিছু মনে পড়তেই আবার রঙ্গনের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, 1 মিনিট, তুমি থাকবে কোথায়? আহিনার মাম্মামের কাছে। খেতে খেতে নির্বিকার জবাব রঙ্গনের। অদিতি কটমট চোখে চাইল রঙ্গনের দিকে। ওই দৃষ্টি দেখে রঙ্গন বুঝল অদিতি বুঝাতে চাইছে, এসো আজ রাতে তারপর মজা দেখাচ্ছি। আজ অদিতির অফিসে বেশ কাজের প্রেশার ছিল, ফিরতে ফিরতে বেশ রাত হলো তার। ড্রয়িং রুমে ঢুকতেই নজরে এলো রঙ্গন আর আহিনা ড্রয়িং করতে ব্যস্ত। অদিতি মনে মনে শান্তি পেল, যাক অন্তত দক্ষযজ্ঞ বাধাচ্ছে না। কিন্তু বেডরুমে ঢুকেই তার চক্ষু চড়ক গাছ। মনে হচ্ছে না এটা অদিতির ঘর। সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখা ঘরের বেহাল দশা। খুব সম্ভবত কিছু আগে বাপ মেয়ে বিছানায় যুদ্ধ করেছে। রঙ্গনের সকালের হুডিটাটি টেবিল থেকে ঝুলছে। সোফায় একটা গিটার রাখা, ঘরের এক কোণায় আর একটা গিটার দেখা যাচ্ছে। খুব সম্ভবত শাওয়ার নিয়ে তোয়ালেটাও অদিতির স্টাডি টেবিলের উপরে ফেলে রেখেছে। আর সবথেকে বড় ব্যাপার, ঘর জুড়ে একটা পুরুষালী গন্ধ পাওয়া যাচ্ছে। অদিতি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, তারপর ঘর গোছানোতে ব্যস্ত হয়ে পড়ল। সেদিনের পরে রুহির সাথে খুবই কম কথা হয়েছে আরাফের। আগামী সপ্তাহে রঙ্গনের সাথে আরাফের আরও একটা মিটিং হওয়ার কথা আছে। রঙ্গন যদি বাংলাদেশ আসে তাহলে খুব ভালো হবে। সরাসরি কথা বললে একটু হলেও রঙ্গনের হাবভাব বোঝা যাবে। রুহির সাথেও ঝামেলাটা মিটিয়ে ফেলা দরকার, চারিদিকে এত ঝামেলা আর ভালো লাগছে না তার। বারান্দায় বসে এ সমস্ত ভাবনায় এতক্ষণ মশগুল ছিল আরাফ। বেডরুমে তাকিয়ে দেখল রুহি চুপটি করে শুয়ে আছে, একটা দীর্ঘশ্বাস নিয়ে সেদিকে এগিয়ে গেল সে। বেশ কয়েকদিন হচ্ছে অদিতির জীবনে আমূল পরিবর্তন এসেছে। তার শান্তশিষ্ট বাড়িটা আর শান্ত নেই। আগে টুকটাক আহিনার চঞ্চলতার শব্দ আসতো, আর এখন যেন ঘরের প্রতি কোণায় কেমন একটা উচ্ছলতার ভাব। অগোছালো ঘরবাড়ি, রঙ্গন আহিনার কোলাহল, জেনিফার আর রিফাতের ঝগড়া, আহিনার কিচিরমিচির আর সময় অসময়ে রঙ্গনের গিটারের টুংটাং। সব মিলিয়ে অদিতির কেমন জানি একটা সুখ সুখ অনুভূতি আসে। যদিও মুখে মুখে বোঝায় সে রঙ্গনের উপর এখনো রেগে, কিন্তু মনের গহীনে অনুভব করে আহিনার পরে রঙ্গনই তার জীবনের সবথেকে সুন্দর অধ্যায়। অদিতি একটু রাগারাগি করলেও রঙ্গন ঠিকই প্রতিদিন রাতে অদিতির সান্নিধ্যেই ঘুমিয়েছে। আজ অফিস থেকে ফিরতে একটু বেশিই দেরি করে ফেলেছে অদিতি। বাড়ি ফিরে দেখে রঙ্গন আহিনাকে বুকে নিয়ে হাঁটাহাঁটি করছে আর ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মনে মনে হাসে অদিতি। সোজা নিজের ঘরে চলে যায়। শাওয়ার নিয়ে বারান্দার বেতের সোফায় শরীর ছেড়ে দিয়ে সামনের টি টেবিলে পা উঠিয়ে চোখ বন্ধ করে ফেলে সে। আজ দুপুরে রৌনক সাহেব এসেছিলেন তার সাথে দেখা করতে। তিনি চাইছেন অদিতি তার ব্যবসা ধীরে ধীরে বুঝে নিক। অদিতি মানা করলেও তিনি কিছুতেই শুনতে রাজি নন। তার ভাষ্যমতে রঙ্গন তার গানবাজনা রেখে কোনোদিন ব্যবসায় মন দিবে না, তারও বয়স হচ্ছে এখন, অদিতিই তার একমাত্র ভরসা। অদিতি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলে রৌনক সাহেব তাকে বলেছেন, বাবা হয়ে মেয়ের কাছে এতটুকু কি আমি আশা করতে পারি না মা? এই কথার পরে অদিতি আর কিছু বলতে পারেনি।
মানুষটা তাকে এতটা আপন করে নেবে অদিতি ভাবতেও পারেনি। হঠাৎ পায় কারো স্পর্শ অনুভব করে, চমকে সেদিকে তাকিয়ে দেখে রঙ্গন তার কোলের উপর অদিতির পা তুলে নিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে দিচ্ছে। কি করছো কি? পা ছাড়ো। রঙ্গনের মধ্যে ছাড়ার কোন লক্ষণ দেখা গেল না, বরং শান্তভাবে বলল, এত দুশ্চিন্তা করার কিছু নেই। বাবা আপনাকে ভরসা করেন। তার ধারণা আমার থেকে আপনার মধ্যে রেসপন্সিবিলিটি পালনের ক্ষমতা বেশি। অদিতি ঠোঁট বাঁকিয়ে হাসল, তারপর বলল, সেটাই ভাবা কি উচিত নয়? অবশ্যই উচিত। রঙ্গনের বউ বেস্ট। অদিতির চিবুক রক্তিম হলো বুঝি এবার। অন্যদিকে তাকিয়ে সেটা লুকানোর চেষ্টা করল। এমন সময় বৃষ্টি নামল ঝমঝমিয়ে। রঙ্গন চট করে উঠে দাঁড়িয়ে অদিতিকেও হাত ধরে তুলে রেলিংয়ের কিনারায় নিয়ে গেল। আরে আরে কি করছো? ভিজে যাব তো। রঙ্গন যেন সে কথা কানেই তুলল না। অদিতিকে দাঁড় করিয়ে নিজে তার পিছনে দাঁড়িয়ে গেল। অদিতির কোমর জড়িয়ে ধরল এক হাত দিয়ে, আরেক হাত দিয়ে অদিতির একটা হাত ধরে বৃষ্টিতে মেলে ধরল। রঙ্গনের এমন গভীর স্পর্শে অদিতি কথা হারিয়ে ফেলল। রঙ্গনের ভালোবাসার পাগলামির কাছে সে বরাবরই পরাজিত। অদিতি বেসামাল হয়ে কটিদেশ জড়িয়ে রাখা রঙ্গনের হাতের উপর নিজের হাত চেপে ধরল। বেপরোয়া বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র কণা আলতো করে ছুঁয়ে দিচ্ছে দুজনকে। রঙ্গন অদিতির কানে অধর ছুঁয়ে মাতালো স্বরে গাইল, পেছনে ফিরে দেখো তুমি, অপ্রত্যাশিত কোনো অতিথি। চোখ ফেরালে বল কেন? ভয় পেয়েছ নাকি আরতি? জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছ আমায়। নিরন্তর ছিলে আমারই ছায়ায়। তবে চোখ মেলাতে কি বিরোধ? ভুল করে একটা বার প্রাচীরটা ভেঙে দেখো। জমে আছে কত কথা, ভুল করে বলে দিও। জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা। ভালোবাসি কেন যে তোমায় হবে না কখনো বোঝা। ঘড়ির কাঁটা রাতের দ্বিপ্রহর পেরিয়েছে আরো আগে। বাইরে বৃষ্টি এখনো তার অস্তিত্ব জানান দিচ্ছে। আলো আধারী কক্ষে উদম শরীরে উবুর হয়ে ঘুমিয়ে আছে রঙ্গন। বাম হাতে জড়িয়ে রেখেছে অদিতির নগ্ন উদর। অদিতি নিষ্পলক তাকিয়ে আছে রঙ্গনের ঘুমন্ত মুখের দিকে। কি নিষ্পাপ সেই আনন, অথচ ক্ষণকাল পূর্বে সে ছিল বড়ই অশান্ত। দীর্ঘদিনের অপেক্ষিত প্রণয় যেন আজ পূর্ণতা পেল। ঘুমের মধ্যেই রঙ্গন প্রিয়তমার আরও একটু কাছে এলো। শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল, তারপর অদিতির বুকে মুখ গুজে দিল। অদিতির অধরে স্নিগ্ধ হাসি দেখা দিল, মনে পড়ে গেল দুদিন আগে আহিনা রঙ্গনকে নিয়ে গেছিল তার সাথে ঘুমাতে। মাঝরাতে রঙ্গন অদিতির কাছে এসে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলেছিল, আপনার বাহুবন্ধনে বন্দি না হলে যে আমার আর ঘুম আসে না। ভাবতে ভাবতে আলতো হাতে রঙ্গনের মাথায় হাত বুলাতে বুলাতে অদিতিও ঘুমের দেশে পাড়ি জমালো। অবচেতন মনে ভাবল, বেপরোয়া রঙ্গন তার ভালোবাসার পুরোটাই উসুল করে নিয়েছে, অদিতিও আজ তার প্রণয়ের সম্পূর্ণ মালিকানা সঁপে দিয়েছে রঙ্গনের সমর্পণে। রঙ্গন আর অদিতি যখন তাদের নতুন অনুভূতির সাথে মেলবন্ধনে ব্যস্ত, ঠিক তখনই ক্যালিফোর্নিয়ার এক ব্যস্ত নগরীতে এক রমণী প্রতিহিংসার ধ্বংসযজ্ঞ সাজানোর পরিকল্পনাতে ব্যস্ত। সকাল সকাল ছোট্ট ছোট্ট করাঘাতে রঙ্গনের ঘুম ছুটে গেল। নিজের প্রশস্ত বক্ষস্থলে উষ্ণ কিছুর অবস্থান অনুভব করে সেদিকে নজর ঘুরাতেই অদিতির ঘুমন্ত আনন্দ দৃশ্যমান হল। প্রাপ্তির একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল রঙ্গনের অধরকোণে। নিজের খসখসে ওষ্ঠ ছুঁয়ে দিল প্রেয়সীর ললাটে। ওদিকে বাবাই মাম্মামের দরজা বন্ধ পেয়ে অধৈর্য হয়ে উঠেছে আহিনা। অনেকক্ষণ ডাকার পরেও যখন সাড়া শব্দ পেল না, তখন দরজার সামনে বসে উচ্চস্বরে কান্না জুড়ে দিলে। আহিনার কান্না কানে আসতেই রঙ্গন সম্বিত ফিরে পেল। ততক্ষণে অদিতিরও নিদ্রাভঙ্গ হয়েছে। রঙ্গন দ্রুত দরজা খুলে আহিনাকে কোলে নিয়ে ঘরে ঢুকল। রঙ্গন আহিনাকে বুকে নিয়ে অনেক রকম আদর দিয়ে বুঝিয়ে কান্না থামিয়েছে। কান্না থামিয়ে মায়ের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে জিজ্ঞেস করল, তুমি আমার বাবাইয়ের জামা পরেছ কেন? বাবাই এজন্য খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। অদিতি একটু অপ্রস্তুত হলো, তার গায়ে রঙ্গনের টি শার্ট জড়ানো। রঙ্গনের দিকে তাকিয়ে দেখল রঙ্গনের শুধুমাত্র ট্রাউজার পরা। গতরাতের কথা মনে পড়ে গেল এবার অদিতির। লজ্জারাঙা মুখাবয়ব অন্যদিকে ফিরে লুকাতে চাইল। রঙ্গন অগোচরে একটা দুষ্টু হাসি দিয়ে আহিনার মন ঘুরানোর জন্য অন্য গল্পে মাতিয়ে তুলল। সেই সুযোগে অদিতি ওয়াশরুমে ঢুকে গেল। ব্রেকফাস্টে অদিতি আর একটা কথাও বলেনি।
চুপচাপ খেয়ে অফিসে চলে গেছে। রঙ্গন অদিতির অস্বস্তি বুঝে সবার সামনে আর কিছু বলেনি, শুধু অদিতির চোখে চোখ পড়তেই দুষ্টু দুষ্টু হাসি দিছে, যেটা অদিতিকে আরও অস্বস্তিতে ফেলেছে। মনে মনে রঙ্গনকে অসভ্য বলতেও ভুলেনি। নয়নের থেকে নিশ্চয়ই জেনেছ তোমাকে বাংলাদেশ যেতে হবে 2 দিনের জন্য। রৌনক সাহেবের কথায় রঙ্গন মাথা নাড়াল। তুমি যেতে না চাইলে আমি যেতে পারি কিন্তু। রঙ্গন একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমাকে তো এবার যেতেই হবে বাবা। আরাফ মাহমুদ যে আমার আশায় চাতক পাখির মতো বসে আছে। রৌনক সাহেব বুঝলেন ছেলে কিছু একটা পরিকল্পনা করে রেখেছে। তবে বেশি ঘাটলেন না। উনার যতটুকু করার দরকার আড়াল থেকেই করবেন। আরও কিছুক্ষণ দুজনে কথাবার্তা বললেন, তারপর ঘড়ির দিকে তাকিয়ে রঙ্গন বাবার থেকে বিদায় নিয়ে চলে যেতে উদ্যত হলে রৌনক সাহেব প্রশ্ন ছুড়লেন, অদিতি তো অফিসে, এত তাড়া কিসের? মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। যেতে যেতে প্রত্যুত্তর করল রঙ্গন। রৌনক সাহেব মুচকি হেসে চিন্তা করলেন, ভাবা যায় তার যাযাবর ছেলে বউ বাচ্চা নিয়ে সংসারী হচ্ছে। স্কুল থেকে আহিনাকে নিয়ে রঙ্গন সরাসরি অদিতির অফিসে এসেছে। সকালে সেই যে অদিতি চোখ রাঙিয়ে অফিসে এসেছে, তারপর আর রঙ্গনের ফোন তুলছে না। বউ ফোন তুলবে না এই ব্যাপারটা রঙ্গন কিছুতেই মেনে নিবে না। আহিনাকে রিফাতের সাথে কিডস জোনে পাঠিয়ে সে সরাসরি অদিতির কেবিনে ঢুকে গেল। অদিতি তখন কোন একটা ফাইলে ডুবেছিল, রঙ্গনের উপস্থিতি টের পেল না। বোঝে না, বোঝে না বউ আমার, বোঝে না আমারে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না আমারে। পরিচিত গানের গলা শুনে অদিতি ফাইল থেকে মাথা তুলে চাইল। গুণধর বরমশাইকে দেখতে পেয়ে হতাশ হল। রঙ্গন অদিতির সামনের চেয়ারে বসে দুঃখী মুখে গাইল, জীবন পুরা বদলে গেল। ছিল যেসব অগোছালো, শিখছি আমি নতুন করে বউয়ের চাপে ঘর গোছানো। ঝাড়ু দেয়া, ভেজা টাওল, এই অভ্যাস ভাল্লাগে না। যে চোখে তার মায়া ছিল, আজ আমাকেই ভাল্লাগে না। অদিতি চোখ গরম করে তাকালে রঙ্গন মুখ গোমরা করে পুনরায় গাইল, তবে কোথায় হারালো সেই প্রেম? অনুভূতির জোয়ার, মায়া তোমার আমার, অভিমানে ঢাকা পড়ে গেছি। লাগে বেশি বেশি যখন কাছে আসি। রঙ্গন এবার অদিতির নাক টেনে দিয়ে একটা হাসি দিল। আসলে ব্যাপারটা হচ্ছে, বোঝে না, বোঝে না বউ আমার, বোঝে না, বোঝে না রে। অদিতি চেয়ারে আরাম করে বসে ভ্রু কুঁচকে বলল, গায়ক হয়েছ বলে কি যেকোনো সিচুয়েশন গান গেয়ে হ্যান্ডেল করবা ভেবেছ? আর তোমার কি সব পরিস্থিতির জন্য গান রেডি থাকে সব সময়? রঙ্গন একটা সুন্দর হাসি দিয়ে বলল, আমার রঙ্গবতী যেমন তার শান্ত স্নিগ্ধ আচরণ দিয়ে আমাকে সামলে নেয়, সেরকম আমার এই গানটাই আছে তাকে সামলে নেয়ার জন্য। অদিতি নিষ্পলক চেয়ে রয় রঙ্গনের দিকে। এরকম লাগাম ছাড়া রগজটা মানুষ কি সুন্দর গুছিয়ে কথা বলে বারবার অদিতিকে বশীভূত করে ফেলে ভেবে অবাক হয় সে। অদিতির নিষ্পলক আখিতে আখি মেলায় রঙ্গন চোখে মুখে তার প্রাপ্তির হাসি। তার মিস চড়ুই যে ধীরে ধীরে তার ভালোবাসার বেড়াজালে আটকে গেছে ভালোই অনুভব করতে পারে সে। অফিস থেকে সরাসরি গ্রোসারি শপিংয়ে এসেছে অদিতি। রঙ্গন আর আহিনাও সাথে এসেছে, কিন্তু তাদের শপিং করার সেক্টর আলাদা। অদিতি শাকসবজি আর ফলমূল কিনতে ব্যস্ত, আর রঙ্গন আহিনা মুখরোচক স্ন্যাক্স কিনতে ব্যস্ত। অদিতি ট্রলিতে বিভিন্ন রকম ফল উঠাতে উঠাতে একবার পিছন ফিরে দেখল আহিনা 2 হাতে চিপসের প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে, আর রঙ্গন রক পেপার সিজারের মাধ্যমে চুজ করতেছে কোনটা নিবে। অদিতি হতাশ হল। ভাবল মেয়ে যে রঙ্গনের মতো বিগড়াবে সেটা নিশ্চিত। রঙ্গন আর আহিনা তখন গামিজ কিনতে ব্যস্ত। হঠাৎ রঙ্গনের নজরে এলো অদিতির সাথে শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক হেসে হেসে কথা বলছে আর পাশে পাশে হেঁটে শপিং করছে। রঙ্গন চোখ উল্টালো। উদাস হয়ে আহিনাকে বলল, জানো তো বেবি মাম্মাম, ছোটখাটো বাচ্চাদের মতো দেখতে হলে কত ঝামেলা। আহিনা কথা কিছু না বুঝলেও আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি ঝামেলা বাবাই? সব সময় পাহারা দিয়ে রাখতে হয়, না হলে চারপাশে মাছি ভনভন করে। যদিও ছোট্ট আহিনার মাথায় সেসব ঢুকল না, তারপরও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রঙ্গন খেয়াল করল অদিতি বেশি কথা না বললেও লোকটা বেশ হেসে হেসে কথা বলছে। অদিতিকে বিভিন্ন রকম প্রোডাক্ট সাজেস্ট করছে। রঙ্গনের বুঝি আর সহ্য হলো না। মেয়েকে বলল, মাম্মামের কাছে যেয়ে বলো বাবাই ডাকছে। আহিনা দৌড়ে গেল মাকে ডাকতে।
রঙ্গন একটা শয়তানি হাসি দিয়ে ভাবল হতচ্ছাড়া রঙ্গনের বউয়ের সাথে লাইন মারা। মাম্মাম বাবাই তোমাকে ডাকছে। হঠাৎ আহিনার কণ্ঠে আগন্তুক আর অদিতি আহিনার দিকে তাকালো। আগন্তুক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আপনার মেয়ে? অদিতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আগন্তুককে একটু বিমর্ষ দেখালো কি? মেয়েকে দেখে মনে মনে হাঁফ ছেড়ে বাঁচল অদিতি। এই লোক যেহারে কথার ঝুড়ি খুলে বসেছিল। দ্রুত মেয়েকে নিয়ে রঙ্গনের দিকে যেতে লাগল। ওদিকে আগন্তুকের বিমর্ষ চেহারা দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পেল রঙ্গন। রাতে অদিতি সোফায় বসে অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল, এমন সময় হুট করে রঙ্গন এসে অদিতির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। অদিতি একটু চমকে গেলেও রঙ্গনকে দেখে সামলে নিল। রঙ্গন অদিতির হাত নিয়ে নিজের মাথার উপরে রাখল। একটু মাথায় হাত বুলিয়ে দিন তো, ঘুম পাচ্ছে। আজব ঘুম পাচ্ছে তো, বেডে যাও। উহু, বউ পাশে না থাকলে ঘুম আসে না। অদিতি মুখে বিরক্তি দেখালেও এক হাত দিয়ে ঠিকই রঙ্গনের চুলে বিলি কেটে দিতে লাগল। প্রশান্তিতে নেত্র বুজে এলো রঙ্গনের। কিন্তু ঘুমালে তো চলবে না, আজ অদিতিকে আরাফের সাথে বিজনেস ডিলের কথাটা জানাবে সিদ্ধান্ত নিয়েছে রঙ্গন। অদিতির অগোচরে কিছু করতে চায় না সে। অদিতির উদ্রে মুখ গুজে রঙ্গন বলল, একটা কথা বলতে চাই, প্লিজ রাগ করবেন না। অদিতি ভাবল আবার হয়তো ঘরবাড়িতে সে আর আহিনা কোন ভাঙচুর চালিয়েছে। ফাইলে চোখ রেখেই জানতে চাইল আদিতি, আবার কি ভেঙেছ বাপ মেয়ে? রঙ্গন উঠে বসল, তারপর অদিতিকে নিজের দিকে ঘুরিয়ে দুই হাত মুঠোবন্দি করে বলল, আমি আরাফ মাহমুদের সাথে বিজনেস কোলাব করেছি। অদিতি ঠান্ডা চোখে চাইল রঙ্গনের দিকে। সেই দৃষ্টিতে রঙ্গন বুঝি ঘাবড়াল। অদিতি রঙ্গনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের কাজে মনোযোগী হতে হতে বলল, কারণ কি? তাকে তার কর্মফল ভোগ করানো। অদিতি রঙ্গনের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, পাগলামি করার মানে হয় না রঙ্গন। তাকে তার মতো ছেড়ে দাও। নোংরা নিয়ে ঘাটাঘাটি করা আমাদের কাজ নয়। রঙ্গন চট করে অদিতিকে উরুর উপরে বসিয়ে জড়িয়ে ধরল। অদিতির গলায় মুখ গুজে দিয়ে বলল, উহু, আপনি কেন নোংরা ঘাটবেন? আপনি তো পবিত্র। আপনার আশেপাশের সমস্ত নোংরা পরিষ্কার করার দায়িত্ব আমার। আপনাকে কেউ কষ্ট দিয়ে পৃথিবীতে সুখীভাব বাস করবে আমি বেঁচে থাকতে, সেটা সম্ভব না। আপনার অগোচরে কিছু করতে চাই না, তাই জানালাম ব্যাপারটা। অদিতি রঙ্গনের মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি না কি করতে চাইছো, তবে অন্যায় কিছু করবে না। রঙ্গন অদিতির গ্রীবাদেশ ঠোঁট ডুবিয়ে ছোট ছোট চুমু দিয়ে একটা বাঁকা হাসি দিল। ভাবল অদিতিকে জানানোটা দরকার ছিল, সেটা জানানো হয়ে গেছে, বাকিটা সে সামলে নেবে। আর ন্যায় অন্যায় দেখে নেয়ার জন্য অদিতির শ্বশুরমশাই যথেষ্ট। এবারের মিটিংটা রৌনক চৌধুরীর ঢাকার অফিসে ঠিক করা হয়েছে। বেশ সুষ্ঠুভাবে মিটিং সম্পন্ন হয়েছে। সবাই যখন মিটিং রুম ত্যাগ করবে তখন আরাফ ইতস্ততভাবেই রঙ্গনকে বলল, মিস্টার চৌধুরী, শুনলাম খুব শীঘ্রই বিয়ে করছেন, আপনাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা। রঙ্গন আরাফের চোখের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিয়ে ধন্যবাদ জানালো। রঙ্গন বুঝতে পারছে আরাফ তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু জোরতার জন্য বলতে পারছে না। শেষমেশ আরাফ বলল, আপনার সাথে একটু কথা বলতে চাই ব্যক্তিগত। রঙ্গন মিটিংরুমের বাকি সবাইকে বাইরে যেতে ইশারা করল। তারপর আরাফকে উদ্দেশ্য করে বলল, বলুন কি বলতে চান? আপনি কি আপনার ফিয়ন্সের অতীত সম্পর্কে সম্পূর্ণ অবগত? চলবে।